আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য 10 বছরের একটি চুক্তি করেছে নয়াদিল্লি তেহরান। দুই দেশ এই চুক্তিতে স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তিতে গেলে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে 2016 সালে তেহরানের সঙ্গে চুক্তিতে যায় ভারত। এরপর গতকাল দীর্ঘমেয়াদী ওই চুক্তিতে গেল নয়াদিল্লি। ভারতের নৌ পরিবহন মন্ত্রী চুক্তিটিকে ভারত ইরানের সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তবে ভারত ও ইরানের চুক্তিটি ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। গত 3 বছরে তেহরান সংশ্লিষ্ট 6 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দিল্লি তেহরানের চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে আবার নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনও কার্যকর। এসব নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে। যেসব পক্ষ ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার কথা ভাবছে তাদের সম্ভাব্য মার্কিন চুক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। 2018 সালের শেষের দিকে চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব নেয় ভারত। এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে ভারতীয় পণ্য পরিবহনের পথ খুলে যায়। একই সঙ্গে চাবাহার বন্দর ব্যবহারের কারণে পাকিস্তানের স্থলপথ ব্যবহার এড়িয়ে যাবার সুযোগ পায় ভারত। চুক্তির বিষয়ে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাদ বজরপাশ জানান, চুক্তি অনুযায়ী চাবাহার বন্দরের উন্নয়নে মোট $37 কোটি বিনিয়োগ করবেন তারা। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এই চুক্তির ফলে চাবাহার বন্দরে বড় বিনিয়োগের পথ খুলে যাবে। চলতি সপ্তাহের শেষের দিকে চীন সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিয় বন্ধু ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিনি বেইজিং সফরে যাচ্ছেন বলে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে। পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে এটি পুতিনের প্রথম বিদেশ সফর। চীনের পক্ষ থেকেও পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুতিনের চীন সফরের ব্যাপারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রথম বিদেশ সফর হিসেবে 16 থেকে 17 মে চীনে রাষ্ট্রীয় সফর করবেন। সফরে দুই নেতা বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পুতিন ও শি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা করবেন। এছাড়া তারা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে কী ধরনের চুক্তি হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ক্রেমলিন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেছেন, পুতিন ও শি জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন খাতের সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন। গত 6 মাসের মধ্যে এটি হবে পুতিনের দ্বিতীয় চীন সফর। ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে চীন। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখায় পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে বেইজিং, যদিও এগুলোকে তারা পাত্তা দিচ্ছে না। বর্তমানে চীনের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর চীনে রাশিয়ার তেল রপ্তানির পরিমাণ 24% বৃদ্ধি পায়। গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার যুদ্ধের 221তম দিনে গাজার জাবালিয়া ও রাফা শহরে বেশ কিছু ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, এদিন প্রতিরোধ যুদ্ধের 2টি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ভিডিওগুলোতে বিভিন্ন পয়েন্টে দখলদার বাহিনীর ওপর হামলার দৃশ্য রয়েছে। বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাজোয়া যান আল ইয়াসিন গোলার সাহায্যে ধ্বংস করার দৃশ্য আছে এসব ভিডিওতে। এছাড়া টানেলের মুখে প্রবেশ করা একদল সেনার ওপর বিস্ফোরণ ঘটানোর দৃশ্য রয়েছে একটি ভিডিওতে। এদিন টানেলে প্রবেশ করা একটি ইসরায়েলি রোবট জব্দ করেছে প্রতিরোধ যোদ্ধারা। একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন হামাস যোদ্ধা টানেল থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর 2টি ট্যাঙ্কের কাছে বিস্ফোরক রেখে আসছেন। এরপর তারা নিরাপদে টানেলে ফিরতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় যোদ্ধাদের আল্লাহু আকবার ধ্বনি শোনা যায়। আল কাসাম ব্রিগেড জানিয়েছে,
এদিন উত্তর গাজায় জাবালিয়ায় একটি অপারেশনে তারা অন্তত 7 ইসরায়েলি সেনাকে খুব কাছ থেকে হত্যা করেছে, যা গত কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের বড় ক্ষয়ক্ষতিগুলোর মধ্যে একটি। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে, রাফা শহরের আল সালাম এলাকায় তাদের যোদ্ধারা সুয়াত বিস্ফোরক দিয়ে ইসরায়েলি বাহিনীর একটি ট্রুপ ক্যারিয়ার ও একটি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। এর কিছুক্ষণ পর একই এলাকায় আল ইয়াসিন রকেটের সাহায্যে দখলদার বাহিনীর আরেকটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করা হয়। হামলায় ট্রুপ ক্যারিয়ারে থাকা সব সেনা নিশ্চিতভাবে নিহত অথবা আহত হয়েছেন। হামলার পর হতাহত সেনাদের সরিয়ে নিতে ঘটনাস্থলে আসে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার। এছাড়াও দক্ষিণ গাজার রাফা ক্রসিংয়ের কাছে একটি এবং আল তাবাইন মসজিদের পেছনে একটি ট্যাঙ্কে আল ইয়াসিন রকেটের হামলা চালানো হয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, রাফা শহরের আল কুদস স্টেশনের কাছে একটি টানেলের মুখে পেতে রাখা বুবি ট্রাপে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইসরায়েলি সেনারা টানেলে প্রবেশ করতে চাইলে যোদ্ধারা সেখানে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে স্মোক বোমা ফেলে আহত ও নিহত সেনাদের উদ্ধার তৎপরতা শুরু করে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার। রাফা শহরের ব্রাজিলিয়ান মহল্লা ও জর্জ স্ট্রিটের আল জেনিনা এলাকায় প্রচণ্ড সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মাঝে। সেখানে আবাসিক এলাকার দিকে অগ্রসর হতে চাইলে দখলদার বাহিনীর একটি ট্রুপ ক্যারিয়ারকে বিস্ফোরক ডিভাইস দিয়ে উড়িয়ে দেয় যোদ্ধারা। এছাড়াও কয়েকটি পয়েন্টে ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে যোদ্ধারা। ইসরায়েলের আশকালান বসতিতেও রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় ইসরায়েলি বাহিনীর 4টি মার্কাভা ট্যাঙ্ক, একটি ট্রুপ ক্যারিয়ার, 2টি মিলিটারি বুলডোজার টার্গেট করে আল ইয়াসিন 105 রকেটের হামলা চালিয়েছে। এছাড়া এক ইসরায়েলি সেনাকে দূর থেকে গুলি করে হত্যা করেছে হামাসের স্নাইপার টিম। গাজা সিটির আল জায়তুন এলাকাতেও এদিন লড়াই হয়েছে দুই পক্ষের মাঝে। ইসরায়েল এদিন গাজায় 15 সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে, তবে কোনো সেনার মৃত্যুর কথা স্বীকার করেনি আইডিএফ। হামাস শুরু থেকেই বলছে, জনরোষের ভয়ে নেতানিয়াহু সরকার গাজার যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন করছে। গাজা উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা মঙ্গলবার দখলদার সেনাদের একটি ইউনিটের ওপর অ্যাম্বুশ হামলা চালিয়েছে। খুব কাছ থেকে সেখানে উচ্চমাত্রার বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। শোক আলা দাহাব সড়কের ওই ঘটনায় বেশ কিছু সেনা হতাহত হয়েছে। এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় আবু জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজার ধ্বংস করেছে যোদ্ধারা। তাদের স্নাইপার টিম এদিন আবু জেইতুন স্কুলের কাছে এক ইহুদিবাদী সেনাকে হত্যা করেছে। এছাড়া বেশ কয়েকটি পয়েন্টে মর্টার হামলা চালানো হয়েছে সেনা অবস্থান লক্ষ্য করে। একই এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর ট্যান্ডম শেল ছোড়া হয়েছে। এদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মঙ্গলবার দিনভর ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, মঙ্গলবার তাদের টার্গেটের মধ্যে ছিল ইসরায়েলি বাহিনীর একটি লঞ্চ বেস, সামরিক সরঞ্জাম ও কয়েকটি সেনা পোস্ট। এসব টার্গেটে সরাসরি আঘাত এনেছে তাদের রকেট ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। হিজবুল্লাহর হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। এছাড়া আহত হয়েছে অন্তত 5 সেনা সদস্য। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিন ইসরায়েল থেকে উড়ে আসা একটি গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর ইসরায়েলি বাহিনীর 801 ব্রিগেডের হেডকোয়ার্টার লক্ষ্য করে রকেট হামলা করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এসব হামলাকে জটিল হিসেবে আখ্যায়িত করা হয়। আল মায়াদিন বলছে, ইসরায়েলি সরকারের কড়াকড়ি আরোপের কারণে দেশটির মিডিয়া প্রকৃত চিত্র তুলে ধরতে পারছে না। এদিন মেতুলা, আরব আল আরাম শে ও আদাবিতে বসতিতে আঘাত এনেছে হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। তেল হাশমের সামরিক ঘাঁটির গুদামে আগুন ধরে যাওয়ার খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। তবে এই আগুন কী কারণে লেগেছে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। এছাড়া মেরুন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় ঘাঁটির বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে। হিজবুল্লাহর হামলার গতি কমার কোনো লক্ষণ না থাকায় কিরিয়াত শামুনা শহরের বাসিন্দাদের ভূগর্ভস্থ কক্ষে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তিনি জাতিসংঘের একটি দফতরের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। সোমবার জাতিসংঘের গাড়িতে ইসরায়েলি ট্যাঙ্কের হামলায় নিহত অপরজন জর্ডানের নাগরিক। জাতিসংঘ বলেছে, গাজা উপত্যকায় জাতিসংঘের ওই গাড়িতে স্পষ্ট চিহ্ন থাকার পরেও সেটিকে টার্গেট বানিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা শহরের ইউরোপিয়ান হাসপাতালের দিকে যাওয়ার সময় গাড়িটিতে হামলা করা হয়।
জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বলেছেন, কোনো সন্দেহ নেই যে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে হামলাটি হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, জাতিসংঘের নিরাপত্তা বিভাগ ওই দুই কর্মকর্তাকে নিয়োগ করেছিল। তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং জাতিসংঘের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইসরায়েলের সাথে আলোচনা করা হবে। গাজা যুদ্ধের গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কিছু ত্রাণকর্মী নিহত হয়েছে। গত মাসে ত্রাণকর্মীদের একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়ে 7 জনকে হত্যা করেছে তারা, যদিও গাড়িটিতে স্পষ্টতই ত্রাণ সংস্থার লেবেল লাগানো ছিল। এদিকে রাফা শহর ছেড়ে 4.5 লাখ মানুষ ইতোমধ্যেই পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার অন্যান্য অংশ থেকে এসব মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া গাজার উত্তরাঞ্চলে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও 1 লাখ মানুষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রায় 4,50,000 ফিলিস্তিনি রাফা থেকে পালিয়ে গেছেন বলে জাতিসংঘ জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলো দক্ষিণ গাজার এই শহরের আরও ভেতরে হামলা শুরু করেছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।